ডিজাইনস পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা হচ্ছে কোষ প্রাচীর নিয়ে কথা বলবো। তো আমরা মোটামুটি কোষের যে যাবতীয় কথা ছিল, কোষের যে বেসিক কথাগুলো, কোষের মধ্যে কি থাকে, কোষের প্রকারভেদ, এগুলো নিয়ে কিন্তু আগে কথা বলছি। তো আজকে আমরা কিন্তু শুরু করব যে বিভিন্ন অঙ্গাণু দিয়ে শুরু করব। তো প্রথম অঙ্গাণু আসে হচ্ছে, অঙ্গাণু বলতে আসলে উদ্ভিদের যে বাইরের যে অংশটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। অঙ্গাণু না বলে এটা হচ্ছে একটা নির্জীব বস্তু যেহেতু, তো এই কোষ প্রাচীর নিয়ে আজকে কথা বলবো। তো তোমরা জানো যে হচ্ছে রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করে। রবার্ট হুক, তো রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করে সেটা কিন্তু ছিল মৃত কোষ। তো অর্থাৎ রবার্ট হুক কিন্তু যে কোষটা দেখছিল সেটা কিন্তু মূলত ছিল কোষ প্রাচীর, ঠিক আছে। তো তিনি কিন্তু জীবিত কোষ আবিষ্কার করেন নাই। তাহলে যদি বলা হয় যে কোষ আবিষ্কার করেছে কে, তাহলে কিন্তু উত্তর হবে রবার্ট হুক। আবার যদি বলে যে কোষ প্রাচীর কে আবিষ্কার করে, তাহলে কিন্তু উত্তরে হবে রবার্ট হুক, ঠিক আছে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। তো এই কোষ প্রাচীর যদিও আমরা বাইরে থেকে দেখতে পাই যে খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এর ভিতরে কিন্তু অনেক স্তর থাকে, 3টা স্তর থাকে। তো এটা আমরা প্রথমে একটা চিত্রের মাধ্যমে বুঝে নেব যে এখানে কয়টা স্তর থাকে। তো দেখো, এটা হচ্ছে এপাশে একটা কোষ, এপাশে একটা কোষ, 2টা কোষের অংশ দেখানো হয়েছে। তো এটা হচ্ছে কোষ প্রাচীরের অংশ। আমি বলছি কোষ প্রাচীরের অংশ, পুরা কিন্তু কোষ প্রাচীর এটা না। তো এটা কোষ, এটা কোষ, 2টা কোষের মধ্যে কোষ প্রাচীরের একটা অংশ হচ্ছে কমন থাকে। তো এই যে অংশটা কমন, এর অংশ, এই কোষের অংশ, এই কোষের অংশ, এর নাম হচ্ছে মধ্যপর্দা। মনে থাকবে, এটা হচ্ছে মধ্যপর্দা। তো এই মধ্যপর্দার উপরে আরেকটা, এটা হচ্ছে মধ্যপর্দা। তো মধ্যপর্দার উপরে আরেকটা প্রাচীর তৈরি হয়। এই প্রাচীরটার নাম হচ্ছে, এই প্রাচীরটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই প্রাচীরটার নাম কি? প্রাথমিক প্রাচীর। তো আবার এই প্রাথমিক প্রাচীরের উপরে, এই প্রাথমিক প্রাচীরের উপরে আরেকটা স্তর যুক্ত হয়, আরেকটা স্তর যুক্ত হয়। এই স্তরটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর বা মুখ্য গৌণ প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীর, তার উপরে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে দেখো, এই কোষ প্রাচীরের কিন্তু আসলে 3টা স্তর। প্রথমে হচ্ছে মধ্যপর্দা, তাহলে এটা হচ্ছে মধ্যপর্দা, মধ্যপর্দা। এরপরে এই যে স্তরটা, এই স্তরটা, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। আচ্ছা, এরপরে এই যে স্তরটা দেখতে পাচ্ছ, এটা নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তো সেকেন্ডারি প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। এই একটা স্তর, এই 2টা, 3টা স্তর হয়ে গেল। তাহলে এই স্তরটার নাম হচ্ছে, এই স্তরটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। আচ্ছা, তাহলে কোষ প্রাচীরে কয়টা হচ্ছে স্তর থাকে? 3টা হচ্ছে স্তর থাকে। একটা হচ্ছে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তো এটা হচ্ছে এই কোষের অংশ, এই কোষের কোষ প্রাচীরের অংশ। তাহলে এই পাশেও তো একই ধরনের গঠন থাকবে এই কোষের জন্য। তাহলে এই পাশেও আমরা এটা পূরণ করে ফেলি। এটা হচ্ছে তাহলে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরের উপরে থাকবে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তো সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? সেকেন্ডারি প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। এই তো হয়ে গেল। তাহলে এই পাশেও হয়ে গেল, এই পাশেও হয়ে গেল। এখন তাহলে আমরা দেখলাম যে হচ্ছে কোষ প্রাচীর কী কী স্তর নিয়ে গঠিত। এখন আসো দেখো, এখন আমরা পড়বো হচ্ছে এই প্রত্যেকটা প্রাচীর বা প্রত্যেকটা স্তর কী কী নিয়ে গঠিত, কী কী রাসায়নিক বস্তু নিয়ে গঠিত সেটা আমরা দেখব। তো প্রথমে আসি আমরা মধ্যপর্দা। প্রথমে হচ্ছে মধ্যপর্দা। তো মধ্যপর্দায় কী কী অংশ নিয়ে গঠিত বা কখন এটা গঠিত হয় সেটা আমরা মনে রাখবো একটা ছন্দ দিয়ে। ছন্দটা হচ্ছে সাফার গল্পের টেল, সাফার গল্পের টেল। আচ্ছা, এই টেলটা হচ্ছে ইংরেজি টেল, TALE। টেল মানে হচ্ছে কোনো একটা গল্প বা স্টোরি। তাহলে সাফা মানে হচ্ছে একটা মেয়ে, তার গল্পের যে স্টোরি সেটা আমরা মনে রাখবো, সাফার গল্পের টেল। তাহলে এই কথাগুলো আসলে কি সিম্বলাইজ করে? এখানে হচ্ছে সা দিয়ে হচ্ছে সাইটোপ্লাজম, কোষের যে সাইটোপ্লাজম থাকে এই সাইটোপ্লাজম। আর এখানে যে এই যে ফা আছে, এই ফা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট।
এরপর হচ্ছে এই গল্পের গল্পের এই যে গল গল কথাটা আছে, গল দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো গলগি বডি, কোষের মধ্যে যে গলগি বডি থাকে সেই গলগি বডি, এবং এই পে দিয়ে মনে রাখবো হচ্ছে পেকটিক অ্যাসিড বা পেকটিন, পেকটিক অ্যাসিড। আচ্ছা, আর টেল দিয়ে মনে রাখবো আমরা হচ্ছে টেলোফেস। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের শেষ ধাপ হচ্ছে টেলোফেস। এই টেলোফেস হচ্ছে টেলকে সিম্বলাইজ করে। তাহলে এটা তাহলে কি দাঁড়ালো? তো সাফার গল্পের টেল, এটা আমরা মনে রাখবো সাইটোপ্লাজম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট, এক ধরনের পদার্থ। এরপর হচ্ছে গোলগি বডি থেকে আসে হচ্ছে পেকটিক অ্যাসিড। এরপর হচ্ছে এই যে এগুলা মিলিত হয়ে, অর্থাৎ ফ্র্যাগমোপ্লাস্ট পেকটিক অ্যাসিড মিলিত হয়ে হচ্ছে মধ্যপর্দা গঠন করে। এই মধ্যপর্দাটা কখন গঠিত হয়? এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেস। তাহলে বর্ণনাটা কি হলো? যে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, গোলগি বডি থেকে আসা পেকটিক অ্যাসিড জাতীয় পদার্থ, এবং এটা তৈরি হয়ে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেস পর্যায়ে তৈরি হয়ে এরা হচ্ছে মধ্যপর্দা গঠন করে। যে এই অংশটা গঠন করে ফেললো, এই মধ্যপর্দাটা গঠন করে ফেললো। আচ্ছা, তাহলে এইভাবে সহজে মনে রাখা যায়। তারপরে এরপর আমরা যাচ্ছি হচ্ছে প্রাথমিক প্রাচীরে। তো প্রাথমিক প্রাচীর কী কী অংশ দিয়ে গঠিত? প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল, প্রাথমিক জিনিস হচ্ছে প্রাইমারি। তো প্রাথমিক প্রাচীর হচ্ছে তিনটা জিনিস নিয়ে গঠিত হয়: সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তো এটা আমরা মনে রাখবো যে সে হোমে গেল, হোম মানে হচ্ছে বাড়ি, অর্থাৎ সে বাড়িতে গেল। তো সে দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো সেলুলোজ, সেলুলোজ। হোম দিয়ে মনে রাখবো হচ্ছে হেমিসেলুলোজ। হোম দিয়ে কি? হোম দিয়ে হচ্ছে হেমিসেলুলোজ আমরা মনে রাখতে পারি। এরপর হচ্ছে গেল, গেল দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে মধ্যপর্দার উপরে, এই মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন এগুলো যুক্ত হয়। এগুলো যুক্ত হয়ে যে পর্দা বা প্রাচীর তৈরি করে তার নামই হচ্ছে প্রাথমিক প্রাচীর। মনে রাখা সহজ। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর। তো সেকেন্ডারি প্রাচীর কিভাবে গঠিত হয় সেটা আমরা এখন দেখব। আচ্ছা, তো সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় হচ্ছে প্রাথমিক প্রাচীরের উপরে কিছু যুক্ত হয়ে। কিন্তু মনে রাখতে হবে এই সেকেন্ডারি প্রাচীর কিন্তু সকল উদ্ভিদ কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু তৈরি হয় না। সকল উদ্ভিদ কোষের ক্ষেত্রে তৈরি হয় না। কাদের ক্ষেত্রে তৈরি হয়? যে সমস্ত হচ্ছে স্থায়ী কোষ আছে। স্থায়ী কোষ মানে হচ্ছে যে সমস্ত কোষ আর বিভাজিত হবে না, তারা হচ্ছে তাদের ক্ষেত্রে এই সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হয়। তো স্থায়ী কোষ কী কী আছে? তো আমরা হচ্ছে আগেই পড়ে আসছি, 9, 10-এ পড়ে আসছি যে স্থায়ী কোষ হচ্ছে জাইলেম, ফ্লোয়েম। তো তোমাদের হাসান স্যারের বইয়ে কিন্তু দেওয়া আছে ট্রাকিড আর ফাইবারের কথা, যে ট্রাকিড আর ফাইবার এদের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হয়। ঠিক আছে? তো ট্রাকিড ফাইবার কার অন্তর্গত? এরা হচ্ছে জাইলেম ফ্লোয়েমের, জাইলেমের অন্তর্গত, জাইলেম ফ্লোয়েমের অন্তর্গত। অর্থাৎ স্থায়ী কোষে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে, কিন্তু যারা হচ্ছে বিভাজিত হচ্ছে সবসময়, অর্থাৎ যারা হচ্ছে অনেক পরিমাণে বিপাক হচ্ছে যে সমস্ত কোষে, সে সমস্ত কোষে কিন্তু সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে না। ঠিক আছে? তো তাহলে এই সেকেন্ডারি প্রাচীর কী দিয়ে গঠিত? এই সেকেন্ডারি প্রাচীর হচ্ছে যে প্রাথমিক প্রাচীরের উপরে যদি সেলুলোজ, যদিও সেলুলোজটা খুব কম পরিমাণে থাকে, সেলুলোজ, তারপর হচ্ছে লিগনিন, লিগনিন এগুলা যুক্ত যদি হয় তাহলে তৈরি হবে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীর কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, এই সেকেন্ডারি প্রাচীর কিন্তু 3 স্তর বিশিষ্ট হয়েছে, 1, 2, 3, এই 3 স্তর বিশিষ্ট, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে এই হলো আমাদের হচ্ছে কোষ প্রাচীরের 3টা স্তর। এখন দেখো মোটামুটি এই পর্যন্ত হয়তো তোমরা বুঝতে পারছো। তো কোষ প্রাচীরের গঠন কিন্তু মোটামুটি শেষ। তারপরেও এখান থেকে আরও কিছু কথা মনে রাখতে হবে, যেমন হচ্ছে এই যে কোষ প্রাচীরটা, এই কোষ প্রাচীরটা কিন্তু নিরবিচ্ছিন্ন না। অর্থাৎ এই কোষ প্রাচীরটা জায়গায় জায়গায় দেখা যায় যে প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। ধরলাম এই অংশটাতে প্রাইমারি প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীর তৈরি হলো না, তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? তাহলে আমরা দেখি, তাহলে এই অংশটুকুতে হচ্ছে তৈরি হবে না, আবার এই অংশ থেকে আবার শুরু হয়ে যাবে। তাহলে শুরু হইল প্রাথমিক প্রাচীর, এই সেকেন্ডারি প্রাচীর, তাহলে এই পাশেও তাই হবে। এই যে প্রাথমিক প্রাচীর, তার উপরে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। আচ্ছা, তাহলে এখানে তাহলে নিরবিচ্ছিন্ন না, এখানে হচ্ছে ফাঁকা থেকে গেছে।
তাহলে এই যে ফাঁকা থাকলো, এই ফাঁকা অংশকে বলা হয় হচ্ছে, বা এই গর্তটাকে বলা হয় হচ্ছে পিট, ইংরেজিতে বলা হয় পিট। তো তোমরা পিট মানে হচ্ছে, তোমরা যদি ডিকশনারিতে দেখো যে পিট মানে হচ্ছে কূপ বা কুয়া, যেহেতু গর্তের মতো হয়েছে, একটা কূপের মতো হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা পিট। তো পিট এই পাশেও আছে, এই পাশেও আছে, তাহলে কয়টা পিট হইলো? দুইটা পিট হইলো। তো যেহেতু এখানে এক জোড়া পিট আছে, তো জোড়া মানে হচ্ছে পেয়ার, তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে পিট পেয়ার, পিট পেয়ার। তাহলে দুইটা আছে, এই জন্য আমরা বললাম হচ্ছে পিট পেয়ার। আবার লক্ষ্য করো, এই যে পিট এলাকা, এটাকে বলা হয় পিট এলাকা। তো পিট এলাকায় দেখো শুধুমাত্র কোন পর্দাটা আছে, দেখো তো এটা কোন পর্দা, লক্ষ্য করো, এটা হচ্ছে মধ্য পর্দা, এটা হচ্ছে মধ্য পর্দা। তার মানে এই পিট এলাকায় শুধুমাত্র কিন্তু মধ্য পর্দা থাকে। তো পিট এলাকায় যে মধ্য পর্দা, এটাকে বলা হয় হচ্ছে পিট মেমব্রেন, এটাকে বলা হয় হচ্ছে পিট মেমব্রেন বা পিট পর্দা। তাহলে আমরা কিন্তু কয়েকটা টার্ম পড়লাম, যে পিট কাকে বলে, তারপর হচ্ছে পিট পেয়ার কাকে বলে, এবং পিট মেমব্রেন কাকে বলে। পিট হচ্ছে যে কোষপ্রাচীর যখন নিরবিচ্ছিন্ন হয় না, অর্থাৎ প্রাথমিক প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীর যখন তৈরি হয় না, ওই স্থানে যে গর্তটা তৈরি হয় তার নাম হচ্ছে পিট। আর পিট পেয়ার হচ্ছে দুই পাশেই থাকবে একটা করে পিট, তার মানে হচ্ছে একজোড়া পিট, এই একজোড়া পিটকে বলা হয় পিট পেয়ার। আর পিট মেমব্রেন কাকে বলে? এই পিট এলাকায় যেহেতু শুধুমাত্র মধ্যপর্দা থাকে, এই মধ্যপর্দাকে বলা হচ্ছে পিট মেমব্রেন। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা হচ্ছে আমাদের কথা মনে রাখতে হবে, আরেকটা হচ্ছে টার্ম আছে, এটা হচ্ছে প্লাজমোডেজমাটা। তাহলে প্লাজমোডেজমাটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, প্লাজমোডেজমাটা। এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে ক নাম্বারে, যে প্লাজমোডেজমাটা কি, খুবই পরিচিত একটা ক নাম্বারের প্রশ্ন। তো প্লাজমোডেজমাটা হচ্ছে, তো আমরা জানি এই যে দেখো এইটা হচ্ছে একটা কোষ আর এই একটা কোষ, তো একটা কোষের সাথে আর একটা কোষ কিন্তু সংযোগ স্থাপন করে, বিভিন্ন ধরনের বস্তু যাতায়াত করে, এর মধ্যে বিভিন্ন ধরনের বস্তু এরা হচ্ছে বিনিময় করে। তো বিনিময় করার জন্য অবশ্যই একটা ছিদ্র লাগবে। তো এই ছিদ্রটা যে কোনো জায়গায় থাকতে পারে, ধরো এই জায়গায় হচ্ছে একটা খুবই সূক্ষ্ম একটা ছিদ্র আছে, এই ছিদ্রটার নামই হচ্ছে প্লাজমোডেজমাটা। এটাই হচ্ছে সেই প্লাজমোডেজমাটা। তাহলে প্লাজমোডেজমাটার সংজ্ঞাটা কীরকম হবে? যে আণুবীক্ষণিক নল দিয়ে দুটি কোষ বিভিন্ন ধরনের বস্তু বিনিময় করে, তাকেই বলা হচ্ছে প্লাজমোডেজমাটা। তাহলে এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে। আর হচ্ছে এখানে যে বিভিন্ন ধরনের কোষপ্রাচীরের যে বিভিন্ন অংশ, এখানে এরা কি অংশ দিয়ে গঠিত, এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল আমাদের কোষপ্রাচীরের গঠন। মোটামুটি এভাবে মনে রাখলে তোমরা কিন্তু পরীক্ষায় উত্তর করতে পারবে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।